জনগণ সঙ্গে থাকলে কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশাল সফরে প্রধানমন্ত্রী ফ্যামিলি কাজের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়। বৃষ্টি, ঢল, প্লাবনে বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, রামতে ব্যবসায়ীর মৃত্যু। কক্সবাজারের ৭ উপজেলা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট ক্ষয়ক্ষতি। রাজধানীতে আজও জলাবদ্ধতা। অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, বাড়ানো হচ্ছে সেবার পরিধি। চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথোলজি ল্যাব স্থাপন। ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা আইআরজিসির। হরমুজ প্রণালী বন্ধ, তেহরানের দাবি নাকচ ওয়াশিংটনে। এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনালের মঞ্চে ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, দ্বিতীয় সেমিতে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, ইংল্যান্ড। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। যতদিন জনগণ সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কাজের উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় সব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। সরকার ক্ষমতায় আসার পর প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টি ভেজা দিনে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেন সরকার প্রধান। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। থাকবে ততদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর আগে একই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একযোগে ২৫০০ গাছে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কিছু করা জরুরি। পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণে জোর দেন তিনি। আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এখন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সারা পৃথিবীতেই আবহাওয়ার সমস্যা বেশি, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। এর আগে সোমবার সকাল 6:30টায় গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। পথে সিক্ত হন গণমানুষের ভালোবাসায়। ইমরুল আহসান, সময় সংবাদ, বরিশাল। কিছুক্ষণ পর বরিশাল শহরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু, যাচ্ছি তার কাছে। অপু, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এর আগেও বরিশালে এসেছেন, তবে এবার এসেছেন ভিন্ন পরিচয়ে। প্রধানমন্ত্রী হয়ে, সরকার প্রধান হয়ে প্রথমবারের মতন তিনি বরিশালে এসেছেন। এর মধ্যে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় তিনি কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কথা বলেছেন, অর্থাৎ ফ্যামিলি কার্ডের যারা উপকারভোগী তাদের সাথে কথা বলেছেন, সেখানে বৃক্ষরোপণ করেছেন। কার্যত গৌরনদী উপজেলার সেই শরিকলে প্রোগ্রামটি শেষ করে বরিশাল শহরের উদ্দেশ্যেই রওনা হয়েছেন সড়ক পথে। এর আগে সকাল 6টায় ঢাকা থেকে তিনি সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে যখন রওনা হয়ে এসেছেন সড়ক পথে, তখন আমরা দেখেছি যে রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মীরা, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন বয়সের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে। নানান আবেগে, নানান ঢঙে মানুষ তাদের আবেগ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। বরিশালে তিনি এসেছেন, কথা বলেছেন। গৌরনদী উপজেলায় ঠিক এই মুহূর্তে সড়ক পথে বরিশাল শহরের 30 গোডাউন এলাকায় এখানে নবখননকৃত যে খালটি রয়েছে সেই খালের পাড়ি বৃক্ষরোপণ করবেন এবং তার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে অনেক আগে থেকেই। 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কার্যত এই মুহূর্তে এখানকার বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এখানে রয়েছেন। জেলা বিএনপি, মহানগর বিএনপির বিভাগীয় সাংগঠনিক পর্যায়ে যারা নেতৃত্ব স্থানীয় রয়েছে তারা এখানটাতে রয়েছেন।
প্রধানমন্ত্রীর অপেক্ষায়। তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি আসবেন, এখানে বৃক্ষরোপণ করবেন। কাছ থেকে এক নজর দেখার জন্য নেতাকর্মীদের কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। যে বার্তাটি তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি দিয়েছেন সরকার প্রধান হিসেবে, যতদিন এদেশের জনগণ বিএনপির সাথে থাকবে তাদের কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এই দেশকে তারা ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ করবার ঘোষণা দিয়েছেন সরকার প্রধান। এবং আজকে দিনব্যাপী বরিশালে এই বৃক্ষরোপণ এখানে রয়েছে, অর্থাৎ বরিশাল শহরের 30 গোডাউনের খালপাড়ে এখানে বৃক্ষরোপণ রয়েছে। তারপর বিকেল 3টায় শহরের শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক রয়েছে এবং বিকেলবেলাতে তিনি সড়ক পথে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সবাই প্রত্যাশা করছে একটি সফল সফরের মধ্য দিয়ে এই অঞ্চলের অর্থনীতির চাকা আরও বেশি সমৃদ্ধ হবে। আপাতত দুপুর পর্যন্ত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। কিছুক্ষণ পর বরিশাল শহরে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু। অন্য প্রসঙ্গ, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল আর প্লাবনে দিশেহারা লাখো মানুষ। এর মধ্যে কক্সবাজারের রামতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কক্সবাজারের চকরিয়া আছেন সহকর্মী বুলবুল রেজা, রামতে সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের সাতকানিয়া আছেন পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছে বুলবুল রেজার কাছে। বুলবুল, গত 18 ঘন্টায় কক্সবাজার জেলার চকরিয়া এবং পেকুয়া এই দুই উপজেলা, এর বাইরেও রামু এবং মাতামুহুরী অর্থাৎ এই 4টি উপজেলার কোথাও বৃষ্টিপাত হয়নি। অর্থাৎ বৃষ্টি থেমে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই যে বন্যা কবলিত এলাকাগুলো ছিল, যেখানে পানি ঢুকেছিল, সেখান থেকে কিন্তু পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। তবে এখন পর্যন্ত বন্যা কবলিত বা বন্যা দুর্গত এলাকার যারা বাসিন্দা রয়েছেন, অর্থাৎ যারা বাড়িতেই ছিলেন বা কেউ কেউ আশ্রয় কেন্দ্রে ছিলেন, আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তারা তাদের বাড়িতে ফিরছেন, বাড়ির কি অবস্থা সেটির খোঁজখবর নিচ্ছেন। এখন মূলত তারা তাদের ক্ষতির হিসেব নিকেশ করছেন, অর্থাৎ ক্ষতচিহ্ন সেগুলো কিন্তু ধীরে ধীরে ভেসে উঠছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে হয়তো আজকে সারাদিন যদি বৃষ্টি না থাকে, যদিও বৃষ্টির পূর্বাভাস এই জেলায় নেই, তাহলে তারা ধীরে ধীরে ক্ষতি কি পরিমাণ হয়েছে সেই ক্ষতি নিরূপণের চেষ্টা করবেন। পাশাপাশি এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার। এই বিষয়গুলো তারা দেখভাল করছেন। ত্রাণ কার্যক্রম চলছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু তাদের মতো করে এই ত্রাণ কার্যক্রম সেগুলো অব্যাহত রেখেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক বলেছিলেন যে তারা তালিকা বাড়ি বাড়ি গিয়ে, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষ, তাদেরকে তারা এই ক্ষতিপূরণগুলো দিবেন। পাশাপাশি বন্যার পরবর্তী কার্যক্রম সেটিও কিন্তু বড় একটি চ্যালেঞ্জের বিষয়, সেই বিষয়গুলো কিন্তু তারা দেখভাল করছেন। তো সব মিলিয়ে এখন বলা যায় যে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে চকরিয়া এবং পেকুয়া এলাকায় যে বন্যা কবলিত এলাকা বা বন্যা দুর্গত মানুষ, তারা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। পানি অনেকটাই কমে গেছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। রামুতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সুজাউদ্দিন রুবেলের কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, যেহেতু গতকাল থেকে বৃষ্টি হচ্ছে না। কক্সবাজার আবহাওয়া অফিস যেটি বলছে, এখন পর্যন্ত গতকাল ভোর 6টা থেকে আজকে 6টা পর্যন্ত 24 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে আসলে আমরা লক্ষ্য করছি কক্সবাজারের রামু সদর উপজেলা থেকে শুরু করে সব জায়গা থেকে আসলে পানি নেমে গেছে। তবে নিম্নাঞ্চলে এখনো পর্যন্ত আমরা যেখানে আছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে পানিতে সয়লাভ, পানি নামছে, তবে মানুষজনের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। আমরা যেটি কক্সবাজার জেলা প্রশাসন যেটি বলছে, এ পর্যন্ত কক্সবাজারে পাহাড় ধস পানির ঢলে ভেসে যাওয়া কিংবা ঘরের মাটির দেওয়াল চাপা পড়ে 30 জনের মতো মৃত্যু হয়েছে। তার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে মৃত্যু হয়েছে 13 জনের। আমরা আরও যে তথ্যটি পেয়েছি, কক্সবাজারে 71টি ইউনিয়নের মধ্যে 70টি ইউনিয়ন এবং 4টি পৌরসভা পানিতে প্লাবিত হয়েছে, যার মধ্যে 49% ঘরবাড়ি এবং মানুষজন আসলে প্লাবিত হওয়ার পরিসংখ্যান কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। যেখানে 618টি আশ্রয় কেন্দ্রে, এরই মধ্যে এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় 1580 জনের মতো। আর এই গত এক সপ্তাহ ধরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1613টি বসতি এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠান। কক্সবাজার জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত আসলে এই তথ্যগুলো আমরা পেয়েছি। তবে এই মানুষগুলোকে যাতে দুর্ভোগ কমে, এরই মধ্যে আমরা লক্ষ্য
করছি কক্সবাজার 4টি আসনের মধ্যে যারা স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, বিশেষ করে শাহজাহান চৌধুরী, টেকনাফের কক্সবাজার সদরের লুৎফর রহমান কাজল, চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে ব্যক্তিগত প্রেস সচিব রয়েছেন, এবং মহেশখালীতে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, তাদের নেতৃত্বে কিন্তু ব্যাপক হারে ত্রাণ বিতরণ চলছে। এছাড়াও জেলা প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী আজকে সকালেও বিজিবি আমরা লক্ষ্য করেছি বিপুল মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী প্রাপ্ত প্রতিম বিশ্বাসের কাছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অনেক কিছুক্ষণ আগে এই চট্টগ্রামের এই চন্দনাইশের শেষ অংশ আবার সাতকানিয়ার শুরু এই অংশটিতে এসেছেন এবং তিনি এই মুহূর্তে ত্রাণ বিতরণ করতে যাচ্ছেন। আমরা দেখেছি চন্দনাইশের যিনি সাংসদ তিনিও কিন্তু আছেন, এবং আমরা দেখেছি স্থানীয় সাংসদের পক্ষ থেকেও কিন্তু ত্রাণ বিতরণ করা হবে। কেওচি এলাকার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন, যেসব এলাকা সবচেয়ে বেশি পানিবন্দী অবস্থায় আছে সেই সব এলাকায় কিন্তু আজকে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের জেলার প্রশাসকও কিন্তু এখানে আছেন এবং সেনাবাহিনীর সহায়তায় সেই সব জায়গায় কিন্তু যাওয়া হচ্ছে। এবং আমরা দেখছি বিমান বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আছেন, এবং বিমান বাহিনীর পক্ষ থেকে আজকে এই চট্টগ্রামের যে সাতকানিয়া এলাকা রয়েছে, বিশেষ করে সাতকানিয়া বাঁশখালী এলাকা আমরা জানি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সাতকানিয়া এলাকায় কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে 1000 প্যাকেট ত্রাণ বিতরণ করা হবে, এবং সেই উদ্দেশ্যে যেসব এলাকা সবচেয়ে বেশি পানিবন্দী অবস্থায় রয়েছে সেসব এলাকায় যাচ্ছেন। এবং আমরা দেখছি চন্দনেশের যিনি সাংসদ জসিমউদ্দিন তিনিও কিন্তু আছেন, এবং তিনিও একসাথে প্রতিমন্ত্রীর সাথে একসাথে রওনা দিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর স্পিড বোটে করে এই মুহূর্তে কিন্তু যেসব এলাকা সবচেয়ে বেশি পানিবন্দী অবস্থায় রয়েছে সেসব এলাকার উদ্দেশ্যে কিন্তু একসাথে ত্রাণ নিয়ে সবাই রওনা হচ্ছেন। এবং চট্টগ্রামের আমরা জানি বাঁশখালী থেকে শুরু করে সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু টানা যে 9 দিনের রেকর্ড সংখ্যক বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু তলিয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। আসলে রেকর্ড সংখ্যক যে বৃষ্টিপাত হয়েছে এবার, সেই বৃষ্টিতেই কিন্তু পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন জায়গা প্রায় 5টি জেলা আমরা বলতে পারি পানির নিচে আসলে তলিয়ে আছে। তবে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হয়নি, প্রায় 5 থেকে 6 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। সেই কারণে আমরা দেখছি সাতকানিয়া, বাঁশখালীর কিছু কিছু অংশে হয়তো মূল সড়কে যেখানে পানি ছিল সেই সব জায়গা থেকে কিন্তু পানি অনেকটাই কমেছে। তবে যেখানে বাড়িঘর রয়েছে, সাধারণ মানুষজন রয়েছে, সেই সব জায়গা থেকে কিন্তু এখনো পানি নামেনি। তবে সবচেয়ে যেটি বড় বিষয়, যারা পানিবন্দী অবস্থায় রয়েছে তাদের কাছে খাবার পৌঁছানোটা সবচেয়ে জরুরি, এবং সরকারের পক্ষ থেকে সেই বিষয়টি সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি মাননীয় প্রতিমন্ত্রী আসলে ত্রাণ নিয়ে তাদের উদ্দেশ্যে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের শেষ অংশ থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম, রামু এবং চকরিয়া থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। এদিকে ভোর থেকেই থেমে থেমে বৃষ্টিতে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে কাকরাইলে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির, যাচ্ছে তার কাছে। সাব্বির, রাজধানীর এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে অর্থাৎ বনানী এলাকায়। এখানে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বনানীতে যে এক্সপ্রেসওয়ে রয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে লুপ, সেই জায়গাটি কিন্তু জলাবদ্ধ হয়ে গেছে এবং এখান দিয়ে যান চলাচলের বেশ ধীর গতির সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে সকাল থেকে তীব্র বৃষ্টির কারণে গতকালও এই অংশটি জলাবদ্ধ ছিল, আজও একইভাবে এখানে জলাবদ্ধ অবস্থা বিরাজ করছে, যার কারণে কিন্তু রাজধানীর মহাখালী থেকে বনানীগামী যে সড়ক, সেই সড়কে কিন্তু যানবাহন চলাচলের বেশ ধীরগতি তৈরি হয়েছে এবং দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এছাড়া আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে গত 27 ঘন্টায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে 110 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 7:30 থেকে শুরু হওয়া সেই বৃষ্টি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। খানিক সময়ের বিরতি থাকার পরও এখনও আবারও সেই মুষলধারে বৃষ্টি পড়ছে, যার কারণে রাজধানীর প্রধান সড়ক, আঞ্চলিক সড়ক সহ বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতার কারণে আমরা দেখেছি যে সড়কের কোথাও কোথাও চলাচলরত যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং যার কারণে বেশ যানজট সৃষ্টি হয়েছে। আমরা এমনটাই দেখতে পেয়েছি। এছাড়াও আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে মূলত আসলে এই যে যানবাহনের স্বল্পতা, রাস্তায় এই চলাচলের অনুপযোগী পরিবেশ, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু
যে পরিবহন রয়েছে অর্থাৎ সিএনজি অটোরিকশা সহ যে সাধারণ জনগণের চলাচলের জন্য যে পরিবহন রয়েছে সেই পরিবহনে কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছে নগরবাসী। তো এই ছিল আমার কাছে রাজধানীর বনানী থেকে আজকের আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর। রাজধানীর বনানী থেকে জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। এবার ফিফা বিশ্বকাপের খবর। কঠিন লড়াই পেরিয়ে শেষ চারে এখন ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে খেলবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। প্রথম সেমিতে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স, যে ম্যাচটি ডালাস স্টেডিয়ামে শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায়। আর দ্বিতীয় সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ডের সঙ্গে। আর এই ম্যাচটি আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে বুধবার রাত 1টায়। দেখতে দেখতে শেষ হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 104 ম্যাচের মহাযজ্ঞ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল। সবার নজর এখন আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণে। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইউরোপ কাঁপাবে ফ্রান্স ও স্পেন। শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে খুব একটা চাপ নিতে হয়নি আর্জেন্টিনাকে। তবে নকআউটের প্রতিটা ম্যাচই সহজ প্রতিপক্ষ পেলেও কঠিন করে ম্যাচ জিততে হয়েছে মেসিদের। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারায় স্কালেনের দল। শেষ 16তেও মিশরের বিপক্ষে একই ব্যবধানের জয়, তবে বিতর্কিত সেই ম্যাচের রেশ এখনও বয়ে বেড়াচ্ছে। এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের পথ ছিল কাটায় ভরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেল, পরের ম্যাচে ঘানার বিপক্ষে ড্র করে বিপাকে পড়ে 3 লায়ন্স। রাউন্ড অফ 32-এ কঙ্গো নিয়েছে কঠিন পরীক্ষা। এরপর শক্তিশালী মেক্সিকোকে 3-2 গোলে হারায় 3 লায়ন্স। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে 2-1 গোলের নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে টুখেলের দল। পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়ে খেলেছে ফ্রান্স। খুব সহজেই পার করে গ্রুপ পর্ব। রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে 3-0 জয়ে খুব একটা চ্যালেঞ্জ নিতে হয়নি। কিন্তু শেষ 16-তে প্যারাগুয়ের সঙ্গে 1-1 গোলের জয় তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এমবাপ্পে দেমবেলেদের। আর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে লেস ব্লুস। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দে কঠিন পরীক্ষা নেয় স্পেনের। সহজ ছিল না লা রোহাদের সেমিফাইনালের পথ। শীর্ষ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে বিদায় করে ইয়ামালরা। আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে লুই দে লা ফুয়েন্তের দল। এখন আর ভুলের সুযোগ নেই। 90 মিনিটের এক লড়াই বদলে দিতে পারে পুরো ইতিহাস। তামিম হোসেন, সময় সংবাদ। সন্তান প্রসবে অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। চলতি বছরের মধ্যে সব উপজেলা হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করে চিকিৎসা সেবার পরিধি বাড়ানো হবে বলে জানান তিনি। রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্প্ল্যাশ প্রকল্পের উদ্বোধনী সেমিনারে তিনি বলেন, চলতি বছরের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথোলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে। জানান, দালালদের খপ্পর থেকে গর্ভবতী মায়েদের রক্ষা করতে এবং নিরাপদ নর্মাল ডেলিভারি বাড়াতে দ্রুত মিডওয়াইফারি ও কেয়ার গিভার নিয়োগ করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার পরিবার পরিকল্পনা পণ্যের কোনো মজুত রেখে না যাওয়ায় দেখা দিয়েছে সংকট। আমরা চাই আমাদের মেয়েদেরকে হসপিটাল থেকে বাইরে ডেলিভারির ব্যবস্থা করতে। আওয়ার আলটিমেট এন্ড, দ্যাট ইজ দ্য বেবিজ শুড গেট দেয়ার মাদার্স শাল দুধ। উই আর গোয়িং টু এক্সটেন্ড দ্য কিডনি ডায়ালিসিস up to the Upazila hospital. We are going to establish the pathology laboratories in each and every Upazila hospital by this year, and we are going to import the equipments this month. এবার বাণিজ্যের খবর। দেশের বাজারে আবার স্বর্ণের দাম ভরিতে 2216 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন মূল্য তালিকায় 22 ক্যারেট 1 ভরি স্বর্ণের দাম 2,24,182 টাকা। এছাড়া 21 ক্যারেট স্বর্ণের দাম 2,14,093 টাকা এবং 18 ক্যারেট 1,83,000
883 টাকা। সনাতন পদ্ধতি স্বর্ণ 1,50,232 টাকা নির্ধারণ করা হয়েছে। বাজস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সরাসরি যাচ্ছে সেখানে। এর মধ্যে সিলেট এবং সুনামগঞ্জে সুরমা কুশিয়ারা নদী এবং নেত্রকোনা জেলায় সোমেশ্বরী নদী বিপদসীমার উপরে রয়েছে। তবে বিগত 24 ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি সকল নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে, যা আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে ভারী বৃষ্টিপাত প্রবণতা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, কুশিয়ারা এবং ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভোগাইকংস ইত্যাদি নদীগুলোর পানি আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। এর ফলে মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা ও কুশিয়ারা নদী অববাহিকায় সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সাথে দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা এবং দুধকুমার অববাহিকাতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টিপাত প্রবণতা হ্রাস পেতে পারে এবং সামগ্রিকভাবে পরবর্তী 2 দিন 48 ঘন্টা পরবর্তী সময়ে এখানেও নদ নদীর পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সার্বিকভাবে উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে, যা আগামী কয়েকদিন চলমান থাকতে পারে। বিগত 24 ঘন্টায় আমরা মূলত দেশের মধ্যাঞ্চলীয় এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত লক্ষ্য করেছি। দেশের জামালপুর জেলায় প্রায় 209 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে এবং উজানে সর্বোচ্চ মেঘালয়ে ভারতের চেরাপুঞ্জি সংলগ্ন স্থানে 110 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, যেটা লক্ষ্য করা গেছে যে বিগত কয়েকদিনের তুলনায় এর তীব্রতা কমে এসেছে এবং আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে এটি আরও হ্রাস পেতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী। সরাসরি যুক্ত ছিলাম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ব্রিফিংয়ে। অন্য প্রসঙ্গ, দ্বীপ জেলা ভোলায় গ্যাসের প্রাচুর্য থাকার পরও সময়োপযোগী পরিকল্পনার অভাবে গত 3 দশকে গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত শিল্প কারখানা। অলস পড়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা নিয়ে ব্যবহারকারীর অপেক্ষায় বিতরণকারী প্রতিষ্ঠান। উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট। 1995 সালে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের আবিষ্কার করে বাপেক্স, যেখানে মজুদ আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। প্রায় 14 বছর পর 2009 সালে শুরু হয় সেই গ্যাসের বাণিজ্যিক উত্তোলন। বর্তমানে এই ক্ষেত্র থেকে দৈনিক উত্তোলন হচ্ছে 122 মিলিয়ন ঘনফুট। বিতরণকারী প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 7টি শিল্প কারখানা ও 2344টি আবাসিক সংযোগে সরবরাহ করা হচ্ছে 70 থেকে 75 মিলিয়ন ঘনফুট। উদ্বৃত্ত থাকছে প্রায় 50 মিলিয়ন ঘনফুট। শিল্প অঞ্চল সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে ভোলাতেই শিল্প পার্ক করার ঘোষণা দেন। আমরা এটাকে বাস্তবে রূপ দেওয়ার ব্যাপারে বলতে চাই, যাতে সরকার এটাকে বাস্তবায়িত করে। আজকে যে তারুণ্যের প্রতীক, তিনি এটাকে ফিল করেছেন, তাই বলেছে যে ভোলাতে ইকোনমিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। তবে এই গ্যাস খুলনা, বরিশাল নেয়ার নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় না করে ভোলাতেই শিল্পায়নের দাবি ব্যবসায়ী নেতার। গ্যাসের মূল্য নির্ধারণ করেন, তারা হিসাব করে দেখেছেন যে এই বিপুল দাম না বাড়ে আমরা যদি এখানে গ্যাস দেওয়াতে, গ্যাসের অঞ্চল করাতে, এতে দেশ অনেক বেশি উপকৃত হবে। জমি দেওয়া থেকে শুরু করে যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আমরা সরকারি সিদ্ধান্ত পাওয়া মাত্র আমরা এই বিষয়টি নিয়ে যথাসাধ্য দ্রুত কাজ করতে পারব। গ্যাস সম্পদকে ঘিরে ভোলার উন্নয়নের স্বপ্ন দীর্ঘদিনের। তাই এই গ্যাসকে শুধু উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকার গড়ে তুলবে শিল্প, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থানের, এমন প্রত্যাশাই ভোলার মানুষের। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় অন্তত 1জন নিহত ও 2জন আহত হয়েছেন। আক্রমণের পর কেশম দ্বীপ, জাস্ক সিরিক এবং বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এর আগে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দাবি করেছে IRGC।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হরমুজ প্রণালী আবারও বন্ধ করা হয়েছে। তাদের দাবি, মার্কিন বাহিনী সাম্প্রতিক অবৈধ তৎপরতার কারণে এই নৌপথে জাহাজ চলাচল আপাতত সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক এই নৌপথ এখনও উন্মুক্ত রয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হয়েছেন, দগ্ধ ও আহত অর্ধশতাধিক। স্থানীয় সময় রোববার মধ্যরাতে পানশালাটিতে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের কাছে একটি বৈদ্যুতিক সার্কিট ব্রেকার থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের পরেই পুরো পানশালায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। এর পরপরই বিস্ফোরণের পাশাপাশি দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। দেখছেন সময় সংবাদ। এবার খেলার খবর। বিশ্বকাপের সেমিফাইনালে এখনও হারেনি আর্জেন্টিনা। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেই ইতিহাসের ব্যতিক্রম হবে না বলে প্রত্যাশা সমর্থকদের। দীর্ঘ ২১ বছর পর থ্রি লায়ন্সের মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। তবে মেসিদের জন্য জয়ের পথটা কতটা মসৃণ হবে, যুক্তরাষ্ট্র থেকে সেই খবর জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষকে স্পেন নাকি ফ্রান্স? শুনতে কিছুটা অবাক লাগলেও অনেক আর্জেন্টিনা সমর্থক কিন্তু এরই মধ্যে এই আলোচনা শুরু করে দিয়েছেন। এর পেছনে একটা কারণও রয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ সেমিফাইনালে এর আগে যতবারই খেলেছে প্রত্যেকবারই তারা জয় তুলে নিয়েছে। তার মানে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা অপরাজেয়। এবার আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা ফুটবল দল। সবাই প্রত্যাশা করছেন লিওনেল মেসি এবং তার দল যে ফর্মে রয়েছে, এবারও একটা সহজ জয় তুলে নিয়ে তারা পা রাখবে বিশ্বকাপের ফাইনালে। এ কারণেই এই আলোচনাটা চলছে যে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে তারা চায় নাকি স্পেনকে। কিন্তু সমর্থকরা যেভাবে আলোচনা করছে, আদৌ কি ম্যাচটা ততটা সহজ হবে আর্জেন্টিনা ফুটবল দলের জন্য? ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ ২১ বছর পর কোনো ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল। এর আগে আমরা দেখেছি বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড যতবারই মুখোমুখি হয়েছে একটা ক্লাসিক ম্যাচ উপহার দিয়েছে। এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ বার লড়েছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এর মধ্যে ৩ জয়ে এগিয়ে রয়েছে থ্রি লায়ন্স। সবশেষ ২০০২ বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেখানে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছিল ডেভিড বেকহ্যামের দল এবং সেই গোলটাও কিন্তু করেছিলেন ডেভিড বেকহ্যাম। নাটকীয়ভাবে কিন্তু বেকহ্যামের গোলেই সেবার বিশ্বকাপে পা রেখেছিল ইংল্যান্ড। এর আগে ৯৮ বিশ্বকাপে ডেভিড বেকহ্যাম কিন্তু ভিলেনে পরিণত হয়েছিলেন। লাল কার্ড দেখে তিনি মাঠ ছাড়েন এবং ম্যাচটা শেষ পর্যন্ত হারতে হয়েছিল। লিওনেল মেসি এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি তার ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে এবং ইংল্যান্ডের এই দলটা দারুণ কিছু ম্যাচ খেলেছে এবং হ্যারি কেইন এবং জুড বেলিংহ্যাম যেভাবে তারা পারফর্ম করছেন প্রতি ম্যাচে এবং গোল্ডেন বল এবং গোল্ডেন বুট দুইটারই এখন পর্যন্ত যোগ্য দাবিদার হিসেবে কিন্তু রয়েছেন এই দুই ফুটবলারই। ইংল্যান্ড গেল কয়েকটা আসর বিশ্বকাপ এবং ইউরোতে কিন্তু ফাইনাল এবং সেমিফাইনাল খেলেছে। একটা ভালো ছন্দে রয়েছে এই ইংল্যান্ড দল। এবার জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। নিশ্চিতভাবে ইংল্যান্ডও চাইবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে তারা বিশ্বকাপের ফাইনাল খেলতে চাইবে এই যুক্তরাষ্ট্রের মাটিতে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণ সঙ্গে থাকলে কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশাল সফরে প্রধানমন্ত্রী। ফ্যামিলি কাজের উপকারভোগীদের সঙ্গে মত বিনিময়। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, রামতে ব্যবসায়ীর মৃত্যু। কক্সবাজার থেকে পানি নামতে শুরু করলেও কমেনি ভোগান্তি। রেকর্ড বৃষ্টিতে রাজধানীতে আজও জলাবদ্ধতা। এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনালের মঞ্চে ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, দ্বিতীয় সেমিতে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইংল্যান্ড। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সোহরওয়ার্দী। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।